আমাদের হচ্ছে মেইনলি আজকে ডিসকাস করার কথা ছিল যে আমাদের এক্সামে আমি একটা ম্যানুয়াল দিয়ে দিব। ম্যানুয়াল তোমাদের এক্সাম নেক্সট উইকে, তাহলে নেক্সট থার্সডেতে একটা এক্সাম হবে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের একটু দেখে নিই আমাদের আর কিছু কি বাকি ছিল নাকি। তোমরা তো সাবমিট করে দিছো না এই পর্যন্ত, যা করা হয়েছে এর মধ্যে কিছু বাকি নেই নাকি? হ্যালো হ্যালো, জি স্যার, সাবমিট করা হয়েছে? হ্যালো, জি স্যার, সাবমিট করা হয়েছে। আচ্ছা। বাকি কোনটা আবার? সব তো শেষ করে দিলাম, দুইটা তো একবারে করাইলাম গত ক্লাসে, ওইটা করো নাই? ওই অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করছো, মানে করছো তোমাদের এটা করা হয়েছে ট্রায়াঙ্গুলার নচারিয়া? না স্যার, এখনো করা হয়নি স্যার, বাকি না, দুইটা আর। আচ্ছা করো, ওটা ডাটা তো আমি দিয়ে দিছিলাম, এই যে ট্রায়াঙ্গুলার নচ আর অরিফিস মিটার দুইটা তো ডাটা দিয়ে দিছিলাম, ক্যালকুলেশন দিয়ে দিছিলাম। ঠিক আছে, আমি তাহলে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে ফেলতেছি। তোমরা নেক্সট উইকের মধ্যেই দাও, ঠিক আছে, সমস্যা নাই, দিলাম টাইম। কিন্তু তোমরা হচ্ছে ওই নেক্সট উইকে কিন্তু আমাদের তাহলে এক্সাম হবে। আমাদের নেক্সট উইকে আমাদের তো ডেট আছে, হ্যাঁ, তো নেক্সট উইকে আমরা ফ্লুইড মেকানিক্স নিব। আর তারপরের উইকে আমরা ওই নিব, কি বলে এটা রে, হিট ট্রান্সফার। ঠিক আছে, ওকে। হ্যাঁ, সেশনাল পরীক্ষা তোমাদের মনে হয় এই তো, মানে আমি তো বললাম আমারটা 24 তারিখে আমি নিয়ে নিব, আর আরেকটা হচ্ছে তোমার তার পরের উইকে। ঠিক আছে, মানে 1 তারিখ। হ্যাঁ, আমাদের তো অনলাইন নিয়ে নিচ্ছি, হ্যাঁ। টাইম তো আর নাই, সেশনাল টাইম তো শুরু হয়ে গেছে। আচ্ছা, জি স্যার, গাইডলাইন আমাদের ওই, একটু গাইডলাইন দিয়ে দিন। হ্যাঁ বলো। ও, ফ্রাইডেতে, ফ্রাইডেতে তো আমাদের ক্লাস এখনো অনলাইনেই হয়, অফলাইনে কি তোমরা আসো? না স্যার, অফলাইন যায়নি। আচ্ছা, আগামী সপ্তাহে যদি হয়, আগামী সপ্তাহ তো পরীক্ষা, হ্যাঁ। তোমাদের তো বৃহস্পতিবার না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখি, আমি তোমাদের তাহলে জানাবো আগামী সপ্তাহে, তাহলে পসিবল মনে হয়, তাহলে আমি আগামী সপ্তাহে জানাবো তো। হ্যাঁ, আগামী ফ্রাইডে আমি কিছুটা ফ্রি আছি, আগামী সপ্তাহে ফ্রাইডেতে করা যায়, সমস্যা নাই, আগামী ফ্রাইডেতে করা যায়। ঠিক আছে, আমি তাহলে আগামী ফ্রাইডে আমি দেখি কি করা যায়। ঠিক আছে, তোমাদের তো হচ্ছে এমনি আহ, করা মানে সকাল ফ্রাইডেতে তোমাদের তোমাদের কোনো ক্লাস আছে নাকি সকাল থেকে? স্লট টট আছে নাকি, মানে সারাদিনই ফ্রি? না স্যার, সকালে সারাদিন বলতে স্যার আমাদের সকালে ক্লাস নেই, বাট 3টা থেকে ক্লাস আছে। কিন্তু স্যার দেশের যে অবস্থা, বাস তো স্যার চলাচল খুব কম হয়। সবাই আসতে পারবে কিনা এটা একটু স্যার সমস্যা। না, কয়েকজন আসবে আর কি, যারা আসতে পারবে আর কি। তো এখন তো আসলে সবারটা ইনশোর করা আর সম্ভব না, এটা তো বুঝো। কেউ কেউ পারবা, কেউ কেউ তো আসবে, আর যারা, এটা তো কোনো মার্কস নাই, এটা জাস্ট হচ্ছে তোমাদের দেখা আর কি। ব্যাপারটা তো এমন না যে তোমরা এখন দেখতে পারবা, মানে যারা আসবে এই ফ্রাইডেতে দেখলা, আর পরে তোমাদের অন্য কারো ইচ্ছা থাকলে তোমরা নিজেরাই যে দেখতে পারবা, সমস্যা নেই, ইনস্ট্রাক্টর তো থাকে, তোমরা ইকুইপমেন্ট গুলো দেখে আসতে পারবা, সমস্যা না খুব একটা। আর আমি না নিলেও পরের বার যে নিচ্ছে ওনাদের সাথে তুমি ওই ল্যাবের সাথে কন্ট্যাক্ট করেও তোমরা ওই ল্যাবটা ওই সময় দেখে নিতে পারবা, সমস্যা নেই। আমি হয়তো মনে হয় এই পরের বার এই ল্যাবটা পাবো না, আমার
চেঞ্জ হয়ে যাবে, হয়তো যিনি করবেন তার সাথে মানে ওনার সাথে কন্ট্যাক্ট করে ওই ওই ইয়ার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের ইমিডিয়েট জুনিয়র যে সেমিস্টার আর কি তাদের সাথে তোমরা একদিন দেখে আসলা আর কি, বুঝছো? জি স্যার, সেটাই ভালো হবে। হ্যাঁ, না তা এই ফ্রাইডেতে আসো, এই ফ্রাইডেতে আসো, অনেকে এই ফ্রাইডেতে দেখা, এই ফ্রাইডে, হ্যাঁ অফলাইনে তোমরা তোমরা এই ফ্রাইডেতে তোমরা আসো তাহলে ক্যাম্পাসে, আমি বলবো নি টাইম তোমরা যে সময়, তোমার 3টা থেকে ক্লাস তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি জানাই দিব না, আমি সব পসিবল হইলে আমি টাইম টাইম সবকিছু বলে দিব নি, তোমরা আগ থেকে আইসো। আমি হয়তো আজকে তো বৃহস্পতিবার, স্যার আহ, আগামী 23 তারিখে হলো আমাদের ফাইনাল পরীক্ষা, 24 তারিখে উপস্থিত হতে বলতেছেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তোমাদের কালকে পরশুর মধ্যে জানাই দিব নি, ঠিক আছে? যে নেক্সট উইকে মানে আসলে বা আসটা কয়টাই, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের একটু অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করে নেই, দাঁড়াও। হুম, আর কোনো কিছু সাজেশন? আসলে ওইটা হইলে ভালো হইতো, ওই জিনিসটা আমরা চেষ্টা করে দেখি। আমার আরো একটা ইয়া ভাব, 24 তারিখে এক্সাম কি অনলাইনে হবে নাকি ক্যাম্পাসে দিতে হবে? 23 তারিখটা কি মানে সেশনাল পরীক্ষা কি এক্সামে ইসে হবে, ক্যাম্পাসে হবে নাকি অনলাইনে? অনলাইনে মোস্ট প্রবাবলি হবে, আমি যতটুকু এখন পর্যন্ত জানি। স্যার অনলাইনে নিয়েন স্যার, না হলে এখন স্যার যাওয়া অনেক সমস্যা স্যার। না, আমার হাতে স্যার তো একদিনে কিছু কি নাই, দুইটা দিবেন? আমার হাতে তো কিছু নাই, এটা তো বোধহয় সেন্ট্রাল ডিসিশন আর কি, তোমরা তো বুঝো এগুলো, এগুলো তো আর আমার হাতে কিছুই নাই। এগুলা হচ্ছে সেন্ট্রালি যেটা ডিসিশন হয় সেটার উপর বেস করে আর কি, যা হওয়ার হবে। আচ্ছা আপনি স্যার যথাসাধ্য চেষ্টা করবেন স্যার অনলাইনে নেওয়ার জন্য। এই স্যার সময় আমাদের আমার কিছু, 23 তারিখ স্যার, হ্যাঁ বলো বলো। 23 তারিখে স্যার দুইটা এক্সামই একদিনেই হবে নাকি আরেকদিনে আরেকটা হবে? না না, দুইটা 2 দিন বললাম আর কি, 2 দিনই নাও, 2 দিনই করো, তোমাদের টাইম আছে। একটা 23, মানে হ্যাঁ আরেকটা হচ্ছে তোমার 31 তারিখ, কি 30, সরি 30 তারিখ। তারপরে বৃহস্পতিবার অর্থাৎ। হ্যাঁ, আর হচ্ছে তোমরা এই, আমি যেটা বলতেছি আমার এখানে তো কিছু নাই, আমি চেষ্টা করার মতো কিছু নাই, মানে এখানে যা ডিসিশন নিবে আমি খালি পরীক্ষা নিব আর কি, এর বাইরে আমার হাতে কিছু নাই। স্যার আমাদের একটা ছোট সাজেশন দিয়ে দিন স্যার, ইনশাল্লাহ ভালো হ্যাঁ হবে। হ্যাঁ, সেটা এতে ধরো আমি ধরো করতে পারি, সেটা আমার মানে করার মধ্যে পসিবল কিছু, কিন্তু এরপর এছাড়া কিন্তু আমার কিছুই নাই, বুঝছো? স্যার আমাদের ব্যাচের মধ্যে সবচেয়ে কি জানি, অফলাইন হইলে তো ভালো, একদিক দিয়ে তোমাদেরই লস হইলে। পরীক্ষা অনলাইন নিচ্ছে না তো, পরীক্ষা কি অনলাইন নিচ্ছে? ক্লাস নিচ্ছে মানে ছোট পরীক্ষা সেটা হয়তো ভিন্ন কথা, বাট ফাইনাল পরীক্ষা আমি যতটুকু জানি সাউথ ইস্ট নিচ্ছে না, অন্যরাও লিখিত নিচ্ছে যে ফাইনাল পরীক্ষা অফলাইনেই দিতে হবে, স্যার এখন এটা পর্যন্ত যতটুকু পরিস্থিতি শুনছি। অনুযায়ী ডিপেন্ড করবে স্যার, আসলে কি হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই স্যার রাইট, নোটস, স্যার নোটস সেটাই। তো মিড টার্ম অনলাইনে নিছে। স্যার এটা তো আমাদের স্যাররাও জানে যে আসলে দেশের অবস্থান অনুযায়ী আমাদের কি করবো এই করণীয়। তোমাদের কি কারো রেজিস্ট্রেশন এখনো বা পেমেন্ট করা বাকি আছে নাকি? তোমাদের- হ্যাঁ, কারণ যে পরীক্ষার আগে কিন্তু পেমেন্ট ক্লিয়ার করতে মোস্ট প্রবাবলি হবে, নাইলে তো যে তোমরা জানোই তোমাদের তো ইয়া করতে এক্সামে ইয়া করা যাবে না, ওই অ্যাটেন্ডেন্সে মনে হয় সম্ভবত অ্যাটেন্ডেন্স কিছু একটা শিট ফিল আপ করতে হবে ওখানে, কিন্তু তাহলে তোমাদের ইয়া হবে না আর কি, ওটা সেশনাল আগে দেখো, আমি নট শিওর, যদি করতে হয় তাহলে কিন্তু করে ফেলো, ঠিক আছে?
কারণ যেমন তোমাদের মিলে দেখলাম মিলি করে ঠিক করে নিও। বাকি আছে কয়জনের অ্যাবাউট কিরকম? হ্যালো হ্যালো। আমাদের Yes, sir, শোনা যাচ্ছে। আচ্ছা আমারটা ইয়ে হয়েছিল। আচ্ছা আমি বলতেছি যে তোমাদের বাকি আছে কয়জনের? স্যার মিডিয়াল মানে ওই সব যে ক্লিয়ার তোমাদের আছে। সেমিস্টার ফি ইয়ার বাকি। ও আচ্ছা ঠিক আছে। না আমাদের হেড সেশন বললো অনেকে নাকি করে নাই। তো তোমাদের জানাইতে বললো যে এটা এক্সামের আগে যাতে আমাদের ইয়াটা হয়। ঠিক আমাদের আছে। ব্যাচের 2 জন 3 জন থাকতে পারে, সর্বোচ্চ 2 থেকে 3 জন। আমি আচ্ছা দেখছি ওরা যে এক্সামের মধ্যে যায় যায় পাস নিয়ে আসছে আর কি। আচ্ছা আচ্ছা না ওই যে ওইটাই আমি বললাম আর কি। ওই যে আমি ওইটা দেখলাম তো তোমাদের হচ্ছে অনেকে এটা করছে যে আচ্ছা মিটার ভেঞ্চুরি মিটার যাই হোক ওটা একই জিনিস। তোমার সেন্টার অ্যাসাইনমেন্ট। আচ্ছা আমি এটা রিনেম করি দাঁড়াও। অ্যাসাইনমেন্ট না লিখে ল্যাব রিপোর্ট লিখতে ভালো ছিল। ঠিক আছে তোমরা তাহলে ওখানে ইয়া করে দিই। আমি কিন্তু অ্যাসাইনমেন্ট ইয়া ক্রিয়েট করে দিছি বুঝছো। অ্যাসাইনমেন্ট 4-3 দিছি। একটা ল্যাব রিপোর্ট দিলে ভালো হইতো মেবি। দাঁড়াও আমি যদি আবার চেক করতে পারি চেষ্টা করি। আমাদের 5টা এখানে হিট ট্রান্সফারেরটাও আমি ক্রিয়েট করে দিচ্ছি। হিট ট্রান্সফারের আমাদের 2টা বাকি ছিল না? হিট ট্রান্সফারের 2টা বাকি ছিল। ল্যাব রিপোর্ট 1 ল্যাব রিপোর্ট 2 আর কই? ওটা বাকি ছিল আমাদের ল্যাব রিপোর্ট 1 না হিট ট্রান্সফারের তো 2টা বাকি। হিট ট্রান্সফার 2টা বাকি। 2টা বাকি। ল্যাব জি, আমাদের রায়হান ভাই বলেন। 1, 2 আর 4 নম্বরটা করানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, দুইটা দুইটা হ্যাঁ হ্যাঁ হিট 2টা। ট্রান্সফারের 2টা জমা দেওয়া হয়েছে। মানে 2টা জমা দিছো আর ইয়া হচ্ছে তোমাদের 3টা টোটাল 4টা তো। ওই হিট ট্রান্সফারের মেয়া বাকি ছিল তোমাদের একটা। ও লাম সিস্টেম অ্যানালাইসিস জানো লাম সিস্টেম কি মানে বাদ দিছিলাম। না, হিট ট্রান্সফারের একটা বাকি ছিল, তারপরে বলে দিতে যা, রায়হান ভাই ঠিকই বলছে। আচ্ছা দাঁড়াও আমি একটু চেক করি তাহলে না একটু ওয়েট করো। দেখি আমাদের সব শেষ হয়ে যাওয়ার কথা। তারপর আমরা দেখি সমস্যা নাই। লাম সিস্টেমটা আমার যেটা মনে হয় তুমি যেটা বলছো লাম সিস্টেম ঠিক আছে। লাম সিস্টেম আমার মনে হয় আমরা ইয়া করছি বাদ দিছিলাম আমার মনে হয়। মানে আমরা মনে হয় 4টা করছিলাম। যাই হোক দেখি আমি তারপর সমস্যা নেই। উম, দাঁড়াও দেখি আমি 1 মিনিট। উম, আচ্ছা লাম সিস্টেম আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের লাম সিস্টেমটা বাকি আছে। হ্যাঁ এটা আমি শিওর যে লাম সিস্টেম বাকি আছে তাহলে পড়াই নেই। আচ্ছা ঠিক আছে তাহলে তো লাম সিস্টেম বাকি রইলো। তাহলে আমরা আজকে লাম সিস্টেমটা একটু দেখি তাহলে আমাদের যেহেতু আজকে ইয়ার তাহলে আমরা লাম সিস্টেমটা দেখি। এরপরে তাহলে হচ্ছে আমাদের এই ফ্লুইড মেকানিক এটা হচ্ছে আমি ইয়াটা ক্রিয়েট করে দিচ্ছি যে এটা তোমরা পরের উইকে জমা দিও। তোমাদের ইয়া লেখা শেষ না? আচ্ছা, পরের উইক দিলাম যাও। আচ্ছা তোমাদের দাঁড়াও, আমি একটু টপিকটা ক্রিয়েট করি।
তোমাদের এই ফ্লুইড মেকানিক্স এর দুটো লেখা শেষ তো নাকি? হ্যালো, জি স্যার। অ্যাসাইন করলাম। তাহলে তোমাদের নেক্সট উইকে কিন্তু একটু বেশি মানে কাজ আছে। তোমাদের টোটাল ৩টা জিনিস জমা দিতে হবে নেক্সট উইকে। যদিও গ্রুপ করে দিচ্ছ তোমরা। তোমাদের হচ্ছে ল্যাব রিপোর্ট 3 আর ল্যাব রিপোর্ট 4 হচ্ছে তার পরের উইকে দিও, আর ল্যাব রিপোর্ট 3 সাথে সাথে ফ্লুইড মেকানিক্স এর 2টা। টোটাল 3টা হচ্ছে এগুলো নেক্সট উইকে জমা দিবা। আর তার পরের উইকে হচ্ছে লাস্ট ল্যাব রিপোর্ট জমা দিবা। আচ্ছা, স্যার, হ্যাঁ যে বলো। ফ্লুইড মেকানিক্স এর অ্যাসাইনমেন্ট 4 যেটা, যে ভেঞ্চুরি মিটার অরিফিস মিটার, স্যার এটার হ্যাঁ, ফর্মুলা দেওয়া হয়নি। কি কোন ফর্মুলাতে মান বসাবো? হ্যাঁ এটা দেওয়া হয়েছে তো, এটা দেওয়া হয়েছে স্যার ওখানে কোনো। ক্যালকুলেশন দেওয়া হয়েছে শুধু। হ্যাঁ তো ক্যালকুলেশনে তো ভ্যালু বসাবা, স্যার বুঝি নেই। ওটার ফর্মুলা লাগবে না, যেমন জি এর উপরে মান বসাবো, ওই ফর্মুলা দেওয়া হয়নি। কিসের আরেকবার একটু বলো তো, কিসের কোনটার কোনটার ওই যে ভেঞ্চুরি মিটার অরিফিস মিটার, হ্যাঁ হ্যাঁ, ওটার ভেঞ্চুরি তো মিটার একটা ফর্মুলা আছে যে কিউ কিউ ইকুয়াল সামথিং, ওটার জাস্ট ক্যালকুলেশন করা আছে। হুম হুম। তোমাদের এই যে এইখানে দাঁড়াও এক এক মিনিট। ট্রায়াঙ্গুলার নচে দেওয়া আছে, আর কি দেওয়া আছে, অ্যাবসলিউট ভিসকোসিটি, আচ্ছা এরিয়া দেওয়া, প্রেসার, আচ্ছা মানে কি ইকুয়ালস টু ওই ভ্যালুটা ডাইরেক্ট বসায় দেওয়া আছে সেটা বলতেছো? জি স্যার। আচ্ছা দাঁড়া এক মিনিট, লস আরে তো নচ এটা, এটা তো নিচে হচ্ছে নচের, ট্রায়াঙ্গুলার নচ বলা আছে। আচ্ছা ট্রায়াঙ্গুলার নচের ক্যালকুলেশন দেওয়া আছে। আচ্ছা তারপর আমি একটু ভালো করে দেখি, x4 আচ্ছা হ্যাঁ এইখানে ফর্মুলাটা নাই না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্রেসার হেড টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এটার আমি তাহলে ফর্মুলাটা তোমাদের ভ্যারিয়েবল এরিয়া মিটার নেট থেকে এটা করছে। আচ্ছা ঠিক আছে, এটা ফর্মুলাটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এটা মানে স্যার, তারপর রোটামিটার হুম হুম। রোটামিটার রিডিং ওটা বোঝানো হয়নি। না রোটামিটারের রিডিং এ কিছু মানে ইয়া নাই, রোটামিটারের রিডিংটা ওই তোমার ওই ইয়ার মধ্যে আলাদা থাকে, ওটা আমি কিন্তু দেখাইছিলাম, ভিডিওতে দেখাইছিলাম ওই না স্যার তোমাদের দেখেননি স্যার। স্যার ভিডিওতে। রোটামিটার ফর্মুলাও দেওয়া হয়নি এগুলা। না আমি বলি রোটামিটারটা হচ্ছে দেখানো হয়েছে কিভাবে দেখানো হয়েছে আমি বলি। ভেক্টরমিটার অরিফিস মিটার একটা রিডিং নরমাল রিডিং নেওয়া হয় ডিরেক্টলি, আর রোটামিটারটা একটা সাইডে থাকে, ওই সাইডের রিডিং থেকে ডিরেক্টলি ওইটা একবারই নেওয়া হয়, ওই পুরো সেটআপটা একসাথেই থাকে, ভেঞ্চুরি অরিফিস আর রোটামিটার। আমি যে লাস্টে ভিডিওটা দেখাইছিলাম একটা ইন্ডিয়ান যে ভিডিও, ওইটার মধ্যে রোটামিটার রিডিংটা ওই এক সাইড একসাথে এক সাইড থেকে নেওয়া হয়, বুঝছো? রোটামিটার রিডিং সবগুলো মিলে একটা সেটআপ, এটা আবার আলাদা সেটআপ না। ওই রোটামিটারের হচ্ছে তোমার কোনো আলাদা এখানে আমাদের দেখবো না, রোটামিটারটা হচ্ছে কি এটা কম্পেয়ার করার জন্য। ভেঞ্চুরিমিটার আর ফিসমিটার আমি এটা বলছিলাম যে তোমাদের রোটামিটার দরকার নাই, তোমার মনে নাই হয়তো, আমি কিন্তু বলছিলাম ক্লাসে, হয়তো কেউ কেউ শুনছে, আমি কিন্তু বলছি যে রোটামিটারের আমাদের ইয়াটা দরকার নাই, রোটামিটার কেমনে কি আসছে আমরা দেখবো না, বুঝছো? আমি এটা ক্লাসে বলছিলাম যে আমার রোটামিটার যেটা আমরা ডিরেক্টলি ইয়া দেখতেছি না, মাপতেছে কিভাবে কি, আমরা ওই রোটামিটার নিয়ে আর মানে ইয়া করবো না,
এটা আমরা ক্যালকুলেশন ডিরেক্টলি করব না, ঠিক আছে। আচ্ছা, এইখানে ফর্মুলা যেটা দেওয়া হয়েছে লস আর ফার্স্ট এর সেকেন্ড হ্যান্ড জাস্ট হচ্ছে দেওয়া হয়েছে। আমি তোমাদের ফর্মুলাটা এখানে যেটা দেওয়া হয়েছে আমি চিন্তা করতেছি এটা কি পরেরটাই রিপিট হলো, দাঁড়া আমি একটু খেয়াল করে দেখি। না, এটা রোটামিটার পরে রোটামিটারটা বের করছে। রোটামিটার রিডিংটা আমি বলছিলাম যে নিচের পার্টটুকু বাদ, আমি বলছিলাম যে তোমাদের এই কিউ পর্যন্ত বের করবা। তো কিউটার ফর্মুলাটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে কিউটার ফর্মুলাটা আমি দিয়ে দিচ্ছি, আমি দেখতেছি, দাঁড়াও লিখে দিচ্ছি এটা তোমার ইয়ার জন্য। আচ্ছা দাঁড়াও, আগে তোমাদের এটা শেষ করে নেই। আহ আমাদের হচ্ছে লাম সিস্টেম তাই না? লাম সরি লিখলাম, ডিউ ডেট হচ্ছে দিয়ে দিলাম তো বেশি 29 তারিখ, ল্যাবের আগের দিন দিলাম। হ্যাঁ 29 তারিখ, 30 তারিখ তো ল্যাব, 29 তারিখে ল্যাবের এক্সাম যেত, 30 তারিখে ফাইনাল দ্বিতীয়টা ট্রান্সফারের, ওটা 29 তারিখ পর্যন্ত দিলাম। ওকে, কন্ডাকশন, হ্যাঁ ঠিক আছে আমাদের ডান। আমি তোমাদের সবগুলা ইয়া করেছি, ল্যাব রিপোর্ট 3-4 ট্রান্সফারের। ওকে, এখন হচ্ছে ল্যাম্প সিস্টেমের আগে ওই যেটা বললো আগে এটাতে আসি। ল্যাম্প সিস্টেম অ্যানালাইসিস আমরা করব এখন, দাঁড়াও। আমাদের এটা কত নাম্বার ছিল এক্সপেরিমেন্ট? 4 নাম্বারই তো মনে হয়। না, সেঞ্চুরিমিটার অরিফিস মিটার 4 নাম্বার। হুম, ও পেজটা বাদ পড়ছে না, টেবিল 2, টেবিল 2টা বাদ পড়ছে। আচ্ছা, তাহলে এটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হুম, ওই ফিগারটা আমাদের বাদ পড়ছিল আর কি। তো ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এখতিয়ার উদ্দিন, তুমি দিছিলা ওই যে ওদের কি ফরম্যাটটা কিভাবে লিখতে হবে? তো সব ল্যাপটপ জমা দিয়ে দিছে, আল্লাহ জানে কেমন কেমন। ওকে ঠিক আছে, আচ্ছা আমি হচ্ছে লিখে দিচ্ছি। হ্যাঁ, তারা এক্সপেরিমেন্ট ফর সেঞ্চুরিমিটার অরিফিস 4 সেঞ্চুরি অরিফিস মিটার ফর্মুলা আমি লিখে ছবিটা আপলোড দিয়ে দিচ্ছি। ওকে, আমি দিয়ে দিছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আগের ওই পেজটা আর কি। বাকি পেজটা এরপর থেকে কিন্তু যে উপরে এক্সপেরিমেন্ট 4 লিখে আমি যেটা দিছিলাম ওইটাই
এইটার পরে হচ্ছে ওই পেজটা, ঠিক আছে, ওই পেজ এরপর ওই সিকোয়েন্সটা, এক্সপেরিমেন্ট ডাটাটা তার আগে। যাই হোক, এই আর কি। এখন হচ্ছে তোমরা তাহলে লিখো, তুমি এখন লিখে ফেলো। দাঁড়া এক মিনিট, আমি একটু ল্যাপটপটা চার্জ নাই, একটু ওয়েট করো, আমি একটু চার্জ দেই। ইন্টারমিট দাও, 10 মিনিটের একটা ব্রেক দিলাম, তোমার একটু চার্জ দিয়ে নিই আমি ল্যাপটপটা, ঠিক আছে? তারপরে আমরা লার্ন সিস্টেম অ্যানালাইসিস শুরু করবো। 10-15 মিনিটের একটা ব্রেক, ঠিক আছে? স্যার 7টায় শুরু করি স্যার। 7টায় শুরু করবা? আজ একটু বেশি লেট হয়ে যায়। আচ্ছা না, না স্যার, তোমাদের এইবারই হিট ট্রান্সফোর্স নাকি ছিল না? কন্ডাকশন, হ্যাঁ কন্ডাকশন, তো কন্ডাকশন ছিল না এবার? ছিল স্যার, বাট লাম্প সিস্টেম পড়ায়নি। ম্যাথিস একটু ডিপ, একটু অ্যাডভান্সড। স্যার, আমি অনলাইনে এটা বোঝানো স্যার এটা বাদ দিতে পারেন স্যার। না, একটা বেশি কম হয়ে যায় তো ল্যাব। আমরা একটা কাজ করি, এটা করে যাও, আমাদের আইডিয়া নিয়ে যাও। না স্যার না স্যার, না, বাদ দেন পুরাপুরি স্যার। পুরাপুরি বাদ দেওয়া যাবে না। না না, এই একটা মাত্র 3টা এক্সপেরিমেন্ট করানো, এটা নৈতিক ভাবে ঠিক না। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের এটা ভিডিও দিচ্ছি। ভিডিওটা প্রথমে দেখো, তারপরে আমরা আবার একটু আগে এটা একটু দেখি নাই, মানে আমরা জিনিসটা চোখে আগে না দেখাই আসলে, এটা আবার ওই থিওরিও করো নাই, এটা একটু টাফ হবে। একটু আগে একটু জিনিসটা কি চোখে দেখো। উম, আচ্ছা, এটা ডিরাইভ করছে, একটু বড় ভিডিও এটা। আচ্ছা দেখি, তোমরা ইন্ডিয়ানটাই দেখো, এটাই তোমাদের ইজি হবে। আচ্ছা দেখো, শোনো, দাঁড়া আমি এখনো করি নাই। শেয়ার, হ্যাঁ দেখো তো শোনা যায় কিনা ঠিক মতন। আমি আর একটু সাউন্ড বাড়াই দিচ্ছি। সিস্টেম সাউন্ডে মনে হয় না খুব একটা হেল্প করবে, তারপর बहुत शॉर्ट टॉपिक है, बहुत इंपॉर्टेंट। स्टार्ट कर শোনা যায়? कूलिंग एंड हीटिंग ওকে, के थ्रू इनका आइडिया मिला। कैसे कि जो इंटरनल रेजिस्टेंस होता है कोई बॉडी में, कोई इंटरनल रेजिस्टेंस होता है बॉडी में, वो नेग्लिजिबल होता है as compared to as compared to सॉरी माइक हिल गया था। तो as compared to सरफेस रेजिस्टेंस, मतलब इंटरनल रेजिस्टेंस जो नेग्लिजिबल होता है एज कंपेयर टू सरफेस रेजिस्टेंस। बात क्लियर हो गया? तो चलिए, ये से आइडिया मिला। अब बात करते हैं लम्प एनालिसिस है क्या। तो कोई बॉडी है, ठीक है, तो बॉडी का अगर हम टेम्परेचर देखें तो हर एक पॉइंट पर थोड़ा डिफर करता है। हर एक पॉइंट पर हम देखें टेम्परेचर को, ये पॉइंट से ये पॉइंट पर, ये पॉइंट से ये पॉइंट पर है, तो थोड़ा मिनिमम अमाउंट ऑफ डेफर होता है, ठीक है। तो डिफरेंट को उसमें नेग्लिजिबल करके चल रहे हैं उसके इंटरनल, ठीक है, क्या कर रहे हैं, नेग्लिजिबल करके चल रहे हैं, ठीक। लेकिन अभी ध्यान में रखिए कि हर एक पॉइंट पर उसमें टेम्परेचर में डिफरेंसेस आता है, यानी मतलब कि हर एक पॉइंट पर टेम्परेचर ग्रेडियंट एग्जिट करता है, टेम्परेचर ग्रेडियंट्स होता है हर एक पॉइंट पर, ठीक है।
तो इससे क्या पता चला कि जो टेम्परेचर है वो स्पेस और टाइम दोनों पर डिपेंड करता है। पिछला वीडियो पर हम लोग बात किए थे कि टेम्परेचर जो है टाइम पर डिपेंड करता है, अनस्टेडी स्टेट पे जब डिस्कस किए थे। ठीक, यहाँ पे क्या हुआ कि वो हम देखे चले कि देखने पता चला कि हर एक पॉइंट पर वो डिफर करता है बहुत मिनिमम अमाउंट ऑफ टेम्परेचर ग्रेडियंट। ठीक है, तो टी इक्वल टू एफ फंक्शन है स्पेस और टाइम का। ठीक, तो देखिए अब हम लोग क्या करेंगे, जब लम्ब एनालिसिस किए तो हम लोग क्या करें, न्यूटन का लॉ को देखते हुए क्या किए कि उसका जो इंटरनल रेजिस्टेंस है वो नेग्लिजिबल होने के कारण क्या करते हैं, इसको हम लोग जीरो करके चलते हैं स्पेस को, यानी टेम्परेचर जो है ओनली टाइम का फंक्शन होगा। बात क्लियर हो गया। चलिए अब आते हैं, यही है लम्ब्ड हीट एनालिसिस। क्लियर हो गया। अब क्राइटेरिया क्या है, क्राइटेरिया फॉर लम्ब्ड एनालिसिस, इसका क्राइटेरिया क्या है। ठीक है, जब क्राइटेरिया का बात कर रहे हैं, ठीक है, तो क्राइटेरिया में जानने से पहले एक टर्म को जानना पड़ेगा। दो फैक्टर है, पहला फैक्टर क्या है, बायोट नंबर, बायोट नंबर। और क्राइटेरिया को जानना है, कौन सा क्राइटेरिया पर लम्ब एनालिसिस करेंगे तो पहले हमको बायोट नंबर के बारे में जानना पड़ेगा। तो बायोट नंबर कहते हैं कि अगर बायोट नंबर ग्रेटर देन लेस देन 0.1 है तब ये हम वैलिड हो सकता है लम्ब एनालिसिस के लिए। अगर बायोट नंबर लेस देन 0.1 से तब हम लोग वैलिड करेंगे, लम्ब एनालिसिस करेंगे। और अब बात करते हैं बायोट नंबर है क्या। आप पूछेंगे सर बायोट नंबर समझा दिए, तो हम लेंगे बायोट नंबर। देखिए बायोट नंबर इक्वल टू कंडक्शन रेजिस्टेंस, कंडक्शन रेजिस्टेंस ये रेशियो है कंडक्शन रेजिस्टेंस और कन्वेक्शन रेजिस्टेंस का। बात क्लियर हो गया। बायोट नंबर क्या है, ये रेशियो है कंडक्शन रेजिस्टेंस और कन्वेक्शन रेजिस्टेंस का। ठीक, तो देखिए कंडक्शन रेजिस्टेंस और कन्वेक्शन रेजिस्टेंस फॉर्मूला पहले से बता चुके हैं, अगर आप नहीं देखे हो तो आई बटन को प्रेस कर दीजिए, ऊपर आई बटन आ रहा है उसको प्रेस करके वीडियो देख लीजिए पुराना वाला। ठीक है, देख चुके तो चलिए कंडक्शन रेजिस्टेंस क्या है, एल बाई के ए। ओके, और कन्वेक्शन रेजिस्टेंस क्या है, 1 बाई ए। तो ए कट गया, बचे क्या, एच एल बाई के। ठीक है, एच एल बाई के, और के किसके लिए रहेगा, ये है रेशियो निकाल लेंगे। ঠিক আছে, আমাদের মোটামুটি প্রথম দিকটা বায়োট নাম্বার একটু লাগবে, আমাদের লাম্ব সিস্টেম অ্যানালাইসিসে ফুরিয়ার নাম্বারটাও কিছুটা লাগবে, কিন্তু ফুরিয়ার নাম্বার বেশি না, আমাদের মেইনলি বায়োট নাম্বার লাগবে। তো বুঝছো লাম্ব সিস্টেম অ্যানালাইসিস এখানে কি জিনিস বুঝাইছে, কিভাবে আমরা আসলে মানে অ্যানালাইসিসটা করি, বুঝছো কিছুটা? কিছু কি বুঝা গেছে কিছুটা? স্যার হিন্দি ভাষায় তো বুঝতে পারিনি। আমি আরো ইন্ডিয়ানটা দিলাম যাতে তোমরা বুঝো, তোমাদের তো ইংলিশে দেখা গেছে যে দিলে অনেকটা আবার কম বুঝতে পারো, এই জন্য আমি ইংলিশটা দিইনি। আচ্ছা, আমি একটা অ্যানিমেশন দেওয়ার ট্রাই করতেছি, দাঁড়াও। inside the rod is zero. The balance is zero. So the temperature of the rod will not change with respect to time at any point. Rod is made up of many points. So heat transfer mechanism. See, for this we have to do an experiment. Take a watermelon, keep it inside the fridge. Keep it inside the fridge. Now close the door for half an hour or 45 minutes. Now after then, take out the watermelon, cut it into half. By the help of thermometer, find out the temperature of watermelon over
its various points. You can see that the watermelon is cut into half, and by the help of thermometer, the temperature is measured over its various points, over its peripheral surface, over its center, and over other points. Now, you will be surprised to find this thing, that at various points of watermelon, the temperature is different. You will find this thing. What might be the reason behind this? See, when watermelon is kept inside the fridge, then it is inside a cold environment. So watermelon is losing heat to the surrounding. It is like this. Now when it is losing heat to the surrounding, then why at different points there is different temperature? Means when watermelon is taken out and cut into half, and in case temperature is measured at different points, then however the temperature is cooled down, you will find the temperature is less as compared to that of initial temperature, but at different point the temperature is different. Means over, you will find, especially you will find that over the peripheral surface the temperature is lower as compared to that of central point. So what is the reason behind this? বুঝছো জিনিসটা? এতটুকু বুঝছো যে একটা আমাদের এরকম একটা এটা কিন্তু একটা লাম্প সিস্টেম ধরতেছি। হ্যাঁ, এটা ওয়াটারমেলনটা আমরা লাম্প সিস্টেম, এটাকে এই ধরনের এগুলোকে আমরা লাম্প সিস্টেম বলতেছি। এখানে কিন্তু আমরা ওয়াটারমেলন কিন্তু দুই তিনটা জিনিস দিয়ে তৈরি, আমরা পুরো আমি একটা সিস্টেম কল্পনা করতেছি এবং আমরা চিন্তা করতেছি যে তোমার মানে এখানে টেম্পারেচারের মানে ডিফারেন্স আছে এবং এটা হচ্ছে কি তোমার মানে ইউনিফর্ম আমরা মানে ম্যাটেরিয়াল The এটা আমরা reason দেখব। is that the peripheral, over the peripheral surface. আচ্ছা, এখানে একটা জিনিস দেখছো, এখানে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস বলছে যে পেরিফেরাল মানে একদম আউটার সারফেসে সবসময় একটা লাম্প সিস্টেমের আউটার সারফেসে সবচেয়ে বেশি কম টেম্পারেচার থাকবে আর ভিতর দিকে যত যাবো ইউজুয়ালি টেম্পারেচার বেশি থাকবে যদি এটা হিট রিলিজ করে। আবার যদি উল্টা জিনিস চিন্তা করো, হিট যদি অ্যাবজর্ব করে তাহলে বাইরের দিকে দেখবা কি সবচেয়ে বেশি না সবচেয়ে কম? বলো তো। এটা এটা কিন্তু হচ্ছে হিট রিলিজের ক্ষেত্রে। যদি অ্যাবজর্ব করে তাহলে কি হবে? বাইরে বেশি, বাইরে বেশি, ভিতরে আস্তে আস্তে কম। ঠিক আছে, ভিতরটা এত গরম। The grains of আমরা watermelon. কিন্তু এটাই দেখি না, বলো তো? এরকমই কিন্তু দেখি আমরা। তুমি যে ওভেন থেকে বাইর করে, তুমি যদি ওভেন না, ধরো তুমি চুলা থেকে কোনো কিছু নামাইলা, ওভেনটা একটু ডিফারেন্ট, মাইক্রোওয়েভ, কিন্তু তুমি চুলা থেকে যদি নামাও, কারণ আমরা কিন্তু কন্ডাকশন দেখতেছি, ওইটা হলো তোমার রেডিয়েশনের হিসাব আলাদা। কিন্তু তুমি যদি তুমি চিন্তা করো যে আমরা দেখি, চুলাটা দেখি, চুলা বা তোমার কোনো একটা গরম জিনিসের উপর, তাওয়ার উপর তুমি জিনিস রাখো, তোমার কিন্তু তাওয়ার দেখে যদি মনেও হয় যে বাইরের দিকে পুড়ে গেছে, কিন্তু ভিতরে কি মাংস কাঁচা থেকে যেতে পারে না? দেখছো জিনিসটা? এটাই কিন্তু লাম্প সিস্টেম, মানে আমাদের কিন্তু মাংস যে ভিতরের কাঁচা থেকে যায়, ওয়াই কোশ্চেন হলো ওয়াই। তাই কোশ্চেনটা আনসার করার জন্য বা এই জাতীয় জিনিসের ক্ষেত্রে আমরা তোমার কিভাবে অ্যানালাইসিসটা করি, এটাকে আমরা এই লাম্প সিস্টেম অ্যানালাইসিসের মাধ্যমে করি। ঠিক আছে? Are more closer to the immediate cold surrounding as compared to that of the grains which are exactly over the center or around the center. So from center to periphery, see what happens, the peripheral molecules are just immediately releasing their heat to the cold surrounding, but the molecules which are over the center, first of all the heat has to travel through the solid material particles of watermelon, then it reaches the periphery, then it is lost to the surrounding. So for central molecule there is a thermal resistance more, that is the thermal resistance is due to the material of the watermelon itself. So conclusion is that the peripheral molecules are closer to the cold surrounding, so they are losing their heat fastly. So the peripheral molecules are more cooler as compared to that of the molecules or the grains which are over the center of watermelon, because from the center first of all the heat has to travel to the periphery, so there is one thermal resistance more, that is due to the material of the watermelon itself. So the center molecules cools down slower as compared to that of the molecules or the grains which are just over the periphery of the watermelon. So now, in this case there is rate of change of temperature, but we can see that at different points the rate of change of temperature is different. At periphery the rate of change of temperature is higher as compared to that of over the
center. So such type of systems in which there is rate of change of temperature with respect to time, but at different points the rate of change of temperature is different, doesn't comes under the category of lumped system. So remember, learn this thing, that in case there is rate of change of temperature of any system, it is losing heat or gaining heat, but the rate of change of temperature is different at various points, then such type of system is not under the category of lumped system. Now one more example. So in the same refrigerator, take some water in a bowl, keep it inside the refrigerator and close the door. After 45 minutes, take out the water bowl containing water. Now by the help of thermometer, measure the temperature at various points. You will find that all where the temperature is same, the temperature is cooled down, but it is not like that of watermelon that at different points the temperature is different. So all where the temperature is same, all the molecules of water is having same temperature. So in this case, there is rate of change of temperature with respect to time, means water is cooling down, so there is rate of change of temperature, but the rate of change of temperature at all points of system is same. Everywhere the decrement of temperature with respect to time is same. So such type of systems, it is an example, there can be many more examples, but it is an example. So such type of systems in which the rate of change of temperature, heat transfer takes place, but rate of change of temperature with respect to time remains same at various points, comes under the category of lumped system. So now we are having the definition. What is a lumped system? Lumped system is that unsteady state heat transfer mechanism in which inside the system the rate of change of temperature at all the points is same. So now we have the definition with us. Now what is the reason? So let's talk about the reason also, that what is the reason that in case বুঝছো তাইলে আমাদের লাম্প সিস্টেমে কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট কন্ডিশন যে ডিডিটি অফ টি, ক্যাপিটাল টি, মানে রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচার উইথ রেসপেক্ট টু টাইম। কারণ কি, এটা আমাদের আনস্টেডি প্রবলেম। আনস্টেডি আর স্টেডির মধ্যে ডিফারেন্স কি? স্টেডি টাইমের সাথে কোনো কিছু চেঞ্জ হয় না, টেম্পারেচার যা যেখানে থাকার কথা সেটা অলওয়েজ সেমই থাকে, আর যেটার ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু টাইম সেটা হলো আনস্টেডি। এরপরে লাম্প সিস্টেমে হচ্ছে আরেকটা ফার্দার কন্ডিশন হচ্ছে টেম্পারেচার চেঞ্জের যে রেট টাইমের সাথে সেটা মাস্ট বি কনস্ট্যান্ট। যদি এটা কনস্ট্যান্ট না হয়, র্যান্ডম হয়, তাহলে কিন্তু এটা লাম্প সিস্টেমের মধ্যে আর পড়বে না। দ্যাট মিনস তুমি যদি আমাদের এখানে বলি যে এই ভিতরের পয়েন্টটা বাইরের পয়েন্টটা সবচেয়ে বেশি গরম থাকে, ধরো আমি এটাকে ঠান্ডা করতেছি বডিটাকে, তাহলে ভিতরের বডিটা এই যে ইমিডিয়েট পরে যে পয়েন্টটা, এটার মধ্যে যে তোমার ইয়াটা হবে, মানে আসি অবশ্যই বাইরে থেকে আসি, বাইরের যে বডিটা ঠান্ডা হচ্ছে তোমার সারাউন্ডিং কিছুর সাথে কন্ট্যাক্টে থাকার কারণে। এখন বাইরের পয়েন্টটা আবার ভিতরের পয়েন্টের সাথে হিট ট্রান্সফার করতেছে, যেহেতু বাইরের টেম্পারেচার কমে গেছে, ভিতরের টেম্পারেচার একটু বেশি, এটা হিট ট্রান্সফার করতেছে। আবার এদের যে টেম্পারেচার হবে তখন হিট ট্রান্সফার করার পরে, এই যে এর ভিতরে যে আরেকটু ভিতরে যে পয়েন্টটা আছে সেটা আর এই পরের বডিটা পয়েন্টটা, এদের মধ্যে আবার হিট ট্রান্সফারটা আবার হয়েছিল। মানে এই যদি আমি তিনটা পয়েন্ট কনসিডার করি, এই ধরো বাইরেরটা যদি 1 বলি, তারপরটা 2, তারপরটা একদম ভিতরেরটা 3, তাহলে 1 আর 2 এর মধ্যে যে হিট ট্রান্সফারটা হইছে, টেম্পারেচার চেঞ্জ হবে হইছে, একই রেটে চেঞ্জ হবে এইখানে। ধরো এদিকে যদি 10 ডিগ্রি কমে, ভিতরেও 10 ডিগ্রি কমবে, ঠিক আছে? যদি বাইরেরটা তোমার যদি 20 ডিগ্রি কমে, বাইরেরটা যে 3 আর 2, তাহলে 3 আর 2 এর মধ্যে যদি 20 ডিগ্রি কমে, তাহলে আবার 2 আর 1 এর মধ্যেও 20 ডিগ্রি কমবে। over all the points the temperature water is cooled down, but at every point the rate of cooling is same. The reason is that water is a fluid, so the molecules are in random motion. So wherever there is some hot molecule or some cold molecule, since they are in regular interaction with each other, since all the molecules are moving in zigzag fashion, so in case somewhere there is hot molecule and somewhere there is cold molecule, so cold and hot molecules are in regular interaction with each other, so they are
the hot molecules are giving up their heat to cold molecules, and thermal equilibrium is thus maintained. All where the thermal equilibrium is maintained. Now, which parameters tells this thing that the system is under lumped category or not? There must be some parameter, because it is not a matter of feeling that for example, we are not going to take any thermometer and again measure this thing that it is a lumped system or not. So there must be some mathematical parameter which tells that this particular system is under the category of lumped system or not. So that parameter is a non-dimensional number called as Biot number. Biot number's formula is given by Bi equals to HV upon Ka. Here H is the convective heat transfer coefficient. I think you might be knowing that what is the convective heat transfer coefficient. V is the volume of object. A is the peripheral area through which heat is transferring to the surrounding, and K is the thermal conductivity of material. So HV by Ka must be smaller than 0.1. In case for any system the H into V upon K into A is smaller than 0.1, then the system is taken as lump system, otherwise not. No, it is. So let's discuss about this thing, that why this thing tells that it is a lump system. See, in H by Ka, the unit of volume is L cube, we know this thing, and unit of area is L square. So V by A is having its dimension L. So we, in place of this HV by K, we can also write HL by K, because V by A can be written as L. Now this can be written as further, you can see L by Ka upon 1 by Ha. We can reform this HL by K like this, L by Ka upon 1 by Ha. Now L by Ka is the thermal resistance due to conduction, we know this thing, and 1 by Ha is thermal resistance due to convection. Got it? So it means that in case thermal resistance due to conduction is less than equal to 0.1 times the thermal resistance due to convection, then the system can be considered in lumped category. What does it mean? Let's talk about that also. See, consider this spherical system. Suppose there is a spherical ball. Now what happens in case we consider the central molecule of this system? Now from the center to the periphery, which resistance will act? Which thermal resistance will act? The thermal, because from center to the periphery the heat has to transfer via conduction. Therefore from center to the periphery the conductive resistance will be in the scene. But when it reaches the periphery, now it is losing heat to the surrounding. So over there the resistance is convective resistance. In case the convective resistance is more as compared to that of conductive resistance, then the system is more than the convective resistance. Definitely the temperature, the rate of change of temperature with respect to time of the entire system will be same করছো না থার্মাল রেজিস্ট্যান্স? জি স্যার। হ্যালো, কেউ আছে? আচ্ছা, থার্মাল রেজিস্ট্যান্স কিন্তু এখানে এটাই বলছে। থার্মাল রেজিস্ট্যান্সটা যে তোমার এই যে একটা হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স ডিউ টু কনভেকশন, থার্মাল রেজিস্ট্যান্স টু কন্ডাকশন। তো থার্মাল রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি আসলে যেটা বাধা দেয় হিট ট্রান্সফার। তো এখানে যেটা বলতেছে যে তোমার আমাদের থার্মাল রেজিস্ট্যান্স ওয়েতেও চিন্তা করতে পারো, আবার স্বাভাবিকভাবে তুমি চিন্তা করতে পারো যে আমাদের এখানে মোট কথা যে হিট কন্ডাকশন যেইভাবে হয় সেটা মানে যেই রেটে হয় তোমার হিট কনভেকশনটা তোমার কি তুলনামূলক কম হয়, তাই না?
বুঝছো? তাহলে হিট কন্ডাকশনটা বেশি ফাস্ট, এখানে থার্মাল রেজিস্ট্যান্স বেশি কম। থার্মাল রেজিস্ট্যান্স কম মানে কি? কন্ডাকশন ফাস্ট। থার্মাল রেজিস্ট্যান্স তোমার থার্মাল রেজিস্ট্যান্স বেশি মানে কি? তোমার ইয়া তোমার হচ্ছে এদিকে হিট ট্রান্সফার বেশি, তাহলে হিট কনভেকশন বেশি, তার মানে কন্ডাকশনটা তুলনামূলক হচ্ছে ইয়ার ক্ষেত্রে কন্ডাকশনটা হায়ার দেন তোমার হচ্ছে কনভেকশন। তো এর কারণে কি হচ্ছে, এইখানে রেটটা তোমার আমাদের একটা কনস্ট্যান্ট রেট মেইনটেইন মোটামুটি, এটা কিন্তু একটা এই যে লেস দেন 0.1 এটা কিন্তু একটা অ্যাজাম্পশন, ম্যাথমেটিক্যাল অ্যাজাম্পশন, এটা আইডিয়াল কেস না। আইডিয়াল কেসের ক্ষেত্রে আমাদের হয়তো বায়োট নাম্বার 0.1 না, আমাদের বায়োট নাম্বার হয়তো আহ 0 বা এই জাতীয় কিছু, 0 না, আরো ছোট নাম্বার কোন একটা, 0-র কাছাকাছি কোন একটা, মানে আমরা চাই যে এখান থেকে অবশ্যই কন্ডাক্ট হোক, কনভেকশন হবে, বাট ভিতরের যে কন্ডাকশন সেটা হচ্ছে তোমার একদম একটা ইউনিফর্ম রেটে হবে, একদম একটা কারণ এইখানে যদি খুব ফাস্ট হয় তাহলে কিন্তু ভিতরের কন্ডাকশন রেটটা তুমি যদি এটা তুলনায় স্লো হয়, তাহলে বাইরে একটা কোন টেম্পারেচারটা খুব র্যাপিড ঠান্ডা হয়ে যাবে, ভিতরে কিন্তু কন্ডাকশন যত আসতে হচ্ছে এটা কিন্তু ঝামেলা হবে। যেমন অনেকটা এটার কারণে কি হয় তোমরা যে জানো, এই এই কাইন্ড অফ এই সেম জিনিসের কারণেই তোমার যদি ম্যাটেরিয়াল গুলো এরকম টাইপের হয় যে তোমার দেখা গেছে ম্যাটেরিয়াল গুলো ডিফারেন্ট টাইপের, তোমার ওই জন্য কন্ডাকশনটা তোমার স্লো, কনভেকশনটা খুব বেশি ফাস্ট, তাহলে কি হইতে পারে, কনভেকশন খুব বেশি ফাস্ট হওয়ার কারণে এটা কন্ট্রাক্ট করা শুরু করে, ঠান্ডা হয়ে যায় যেহেতু বাইরেরটা, এগুলো কন্ট্রাক্ট করা শুরু করে ভিতর দিকে আসে, আবার ভিতরে গুলো কি কন্ডাকশন করছে ওটা আবার এক্সপ্যান্ড করতেছে, দুটা মিলে কিন্তু ফেটে যেতে পারে। বুঝছো? ক্র্যাক হয়, যে গ্লাস ক্র্যাক করতে পারে না, অনেক ধরনের গ্লাস আছে তোমার, ধরো মাল্টি লেয়ার গ্লাস থাকলে এরা কিন্তু হিটে ক্র্যাক করে ফেলতে পারে, খুব ধরো স্পেসিফিক পারপজে ক্রিয়েট করলা, ওইটা এমনি গ্লাসের অনেক পাওয়ার, কিন্তু এরকম হিটের ইয়ার কারণে এটা কিন্তু তখন ক্র্যাক করতে পারে। তো আর ওইটার কারণ হচ্ছে যে নন ইউনিফর্ম হিট ট্রান্সফার, এটা যে নন ইউনিফর্ম, বাইরে খুব বেশি ঠান্ডা, ভিতরে এখনো খুব দ্রুত হিট ট্রান্সফার হচ্ছে না, ভিতরটা এখনো গরমই রয়ে গেছে। বুঝছো? এটাই কিন্তু আমাদের অনেক আবার এই যে লাম সিস্টেম অ্যানালাইসিসে এটা তুমি ধরো ইভেন হচ্ছে যে আমাদের ইয়া করি, যে তোমার এইটা মানে যে ডিরেক্টলি এটা না হলেও মানে কাইন্ড অফ সেম জিনিস, তোমরা যে আমাদের ম্যাটেরিয়াল তোমরা পড়ছো কিনা এই কোর্সে থাকার কথা, এই সেমিস্টারে তোমাদের যে মেটালিক আমাদের ম্যাটেরিয়াল, মানে তোমার আয়রন বা এই জাতীয় আয়রন কার্বন ডায়াগ্রাম দেখছো না? দেখছো দেখছো আয়রন কার্বন ডায়াগ্রাম? আয়রন কার্বন ডায়াগ্রামের হ্যাঁ স্যার ভিতরেও কিন্তু তোমার হচ্ছে কি দেখাইছে? না স্যার। না স্যার দেখানো হয়নি। আচ্ছা আচ্ছা, এটা দেখবা যে আমরা মেটাল কিন্তু ওই যে কোয়েঞ্চ করি, এটা তোমরা এমনিও দেখছো যে ওই যে কামার কুমার কি করে, খুব গরম করে ঠাস করে পানির মধ্যে ঢেলে দেয় না, মানে চুবাই দেয় না, খুব ফাস্ট, দেখছো? ঠান্ডা হইতে দেয় না কিন্তু। এইটাও কিন্তু হচ্ছে ওয়ান কাইন্ড অফ তুমি লাম্প সিস্টেম অ্যানালাইসিসের, মানে ওইটা যদি ওভাবে তুমি ঠান্ডা করো এটা কিন্তু লাম্প সিস্টেম অ্যানালাইসিসের মধ্যে আর পড়বে না, ওই যে ঠান্ডার প্রসেস এটা কিন্তু তাহলে অন্য রকমের ইয়া হবে, হিট ট্রান্সফার হবে। সেজন্য কিন্তু লাম্প সিস্টেম অ্যানালাইসিস দিয়ে তুমি ওই হিট ট্রান্সফার তুমি স্টাডি করতে পারবে না। যে একটা মেটাল তুমি যদি কোয়েঞ্চিং করো, আমরা দেখবো তোমার সামনে পড়বা হার্ডেনিং করে, হার্ডেনিং এর সময় কোয়েঞ্চিং করতে, কোয়েঞ্চিং করার সময় কিন্তু এটা তাহলে লাম্প সিস্টেমে পড়বে। তো ঠিক আছে, আমরা আগাই। System is 10 times lesser than the convective resistance of the kinds of system. Practically, which kinds of system can be taken as under the category of lumped system? In case a hot steel ball is kept in surrounding for cooling, then it is under the category of lump system. The reason is that in case the size of ball is small, then first of all hv by k of the ball will come out 0.1. First thing is this. Secondly, we can think this thing that since the ball is small, so from center to periphery the distance is small, so heat has to, however heat has to conduct through the material particles of the steel ball, yet the distance is small, so the rate of change of temperature from center to periphery will almost be same, because center is very closer to the periphery from where heat is ultimately lost to the surrounding. Similarly, a thin metallic sheet, suppose a thin metallic sheet is there and we are dipping it inside hot water, then since it is thin metallic sheet, so the central plane, the molecules of sheet which are over the central plane are closer to the surrounding, so in this case also we can take it as a lump system. Similarly, in case a liquid is made too hot in some container by keeping it in hot surrounding,
it can also be taken as lumped system, because what happens that however the amount of liquid is more, but since the molecules of liquid are in continuous motion, they are in continuous motion, so heat transfer takes place due to two things. One is heat itself is transferring, as well as hot molecules and cold molecules are interconnecting with each other. They are interacting with each other, so heat transfer mechanism is almost same for all the molecules, because in case somewhere there is hot molecule and somewhere there is cold molecule, so since molecules are in random motion, so eventually they interconnect with each other, they interact with each other, and hot molecule loses its heat to cold molecule, and ultimately like this everywhere this thing is happening inside the liquid system. So a thermal equilibrium is established everywhere. So in case liquid is heated in a container, can be taken as a lumped system. Now let's do some mathematical analysis with lumped system. Suppose there is a ball which is hot and it is losing heat to the surrounding, and Biot number is less than 0.1, so we can take it as a lumped system. So over here we can see that the red color hot ball is kept in surrounding, initial temperature is T1, surrounding temperature is Ts. So when it loses heat to the surrounding, ultimately it loses heat, and at the end it will become in thermal equilibrium with the surrounding, because heat transfer takes place from hot body to cold body. So the hot ball will cool down by losing its heat, but heat transfer rate will cease to happen once the hot ball becomes in with equal temperature with the surrounding temperature. So like this, the experiment is a hot ball is kept in surrounding, and suppose it is a lump system because Biot number is less than 0.1, and by losing heat it is cooling down, ultimately becomes in thermal equilibrium with the surrounding. Now suppose we are starting from time equals to 0. Now after some time, suppose the temperature of ball is T, capital T. When some time is elapsed, then the temperature of ball is T. So at that time, the heat transfer rate of ball to the surrounding will be what? We know that is HA dt. So HA, the temperature of ball, T minus Ts. Now this is the heat transfer rate at that particular time T. Now what would be the total amount of heat lost by ball at that time T in very small time duration dt? Since it is heat transfer rate formula, so we have to multiply it with very small time interval dt to get the amount of heat which is lost by the ball. So therefore the amount of heat is lost by the ball is this much, that is HA T minus Ts into dt. Now this much heat is lost by the ball. Therefore what is the energy balance? See, this much heat is lost. Therefore this must be equals to minus ms dt. Here m is the mass of ball, s is the specific heat, and dt is the change in temperature, because heat is lost. We know this thing that heat given to the system is ms dt, and heat taken out from the system is minus ms dt, because heat taken out it is taken as negative and heat given is taken as positive. So definitely, since heat, the amount of heat in a small time interval dt at time t is ha t minus ts into dt, must be equals to minus ms dt. Now further we can do this mathematical operation, that is we can arrange like this: minus ha over ms into d small t must be equals to dt over t minus ts. Now integrating both the sides, since it is integration without limits, so therefore we will get minus ha small t upon ms must be equals to log t minus ts plus c. Now how to find the value of c? It's simple, by the boundary conditions. When time is 0 means when the experiment was just started, in that case the time is 0. So when time t small t is 0, then the temperature of ball is what? T1, that is initial temperature. So keeping T1 minus Ts. So keeping the value of C in the equation 1, we can see over the top there is equation 1. We are getting log T minus Ts minus log T1 minus Ts equals to minus HAT upon Ms. So we know that log A minus log B equals to log A by B. So log T minus Ts upon T1 minus Ts is equals to minus HAT upon Ms. And further, by removing log over the LHS,
t minus ts upon t1 minus ts is equals to e to the power minus hat upon ms. So what this equation is telling? This equation is telling that at time t, small t, what would be the temperature of the cooling ball in the surrounding. And the temperature, see, T1 is the initial temperature and Ts is the surrounding temperature. This capital T, only capital T is the variable which is telling that at time T, at time small t, what would be the temperature when a hot ball is cooling in the surrounding and when it is taken in lumped category. So remember, this formula is applicable for all lumped systems. This formula, and this formula is called as temperature profile with time formula for the cases of lumped system. Thank you. ওটা সুন্দর করে গেছে, তো সবই বুঝার কথা। এই 24 মিনিটের ভিডিওতেই তো পুরা কভার হয়ে যাওয়ার কথা টপিক, নাকি কনফিউশন আছে? হ্যাঁ, হ্যাঁ, এটাই আমাদের আসলে, আমরা এটাই করব আমাদের এক্সপেরিমেন্ট করার সময়। আমরা এই লাঞ্চ সিস্টেমে এই যে বিভিন্ন ভিতরে যে তোমরা দেখলে না, আমরা এই যেভাবেই টেম্পারেচার গুলো নিব, এখানে যেটা দেখাইছে আমরা এই ইকুয়েশনটা ফলো করে আমরা থিওরি এই যে এখানে যেমন দিয়েছে, যাও এই যে টি গুলো আমরা ধরো বের করব। হ্যাঁ, আমরা এগুলো সব জানি, বিভিন্ন সময়ে সময় নিব আর পজিশন নিব। পজিশনের সময় নিলে আমরা দেখবো যে হচ্ছে তোমার টেম্পারেচারটা কিরকম আসে, এটা আমাদের থিওরিটিক্যাল। আর আমরা কিছু মেজার করব, এটা কত আসে। এটা আমরা যে কন্ডাকশনে প্রথমে মনে আছে আমরা যে লং সারফেস, এক্সটেন্ডেড লং সারফেস ফিনে করছিলাম, ওই টাইপেরই, বাট এই ক্ষেত্রে আমাদের টাইমের সাপেক্ষে কিছু জিনিস চেঞ্জ হচ্ছে, ওটা ঠান্ডা হচ্ছে। আমরা ওই কন্ডাকশনের ক্ষেত্রে আমরা স্টেডি স্টেট ধরে নিছি। হ্যাঁ, আর এই লাঞ্চ সিস্টেমের ক্ষেত্রে ওই কাইন্ড অফ সেম জিনিস, কিন্তু এটা আনস্টেডি। আমরা এটাকে এই জন্য কন্ডাকশনের মতন ডিরেক্টলি ওইভাবে না করে আমাদের ইকুয়েশনটা একটু চেহারা চেঞ্জ হয়েছে, এটাকে আমরা এখন তোমার বলতেছি। দেখো তুমি কিন্তু ইয়ার মত তুমি যদি চিন্তা করো, আমাদের কন্ডাকশন ইকুয়েশনের সাথে যদি টাইমটা এখানে 0 করে দাও, 0 করে দিলে কিন্তু আমাদের তোমার এটা কি হবে, ই টু দি পাওয়ার হচ্ছে কত বলো তো? ই টু দি পাওয়ার 0 হইলে এটার ভ্যালু কত বলো? পারবো না? ই টু দি পাওয়ার 1 না, তাহলে 1 হইলে কি t1 মাইনাস ts এর দিকে যাবে, তাহলে ts কাটা t1, তাহলে t ইকুয়ালস টু t1 দাঁড়াবে। তার মানে তোমার আমাদের টাইম যখন 0 তো t1, যে পজিশনে তোমার টেম্পারেচার t1 সেটা টাইম যখন তখন যখন টাইম যতই হোক তাহলে টাইমের উপর ডিপেন্ডই করে না, ঠিক আছে? সো এটা আমাদের কন্ডাকশনের, তখন কিন্তু এই যে ইকুয়েশন থাকবে না, এই ইকুয়েশন এখানে ইটি কিছু নাই, এই ইকুয়েশনটা তখন সিম্পলিফাই হয়ে যাবে। এটাই আমাদের হচ্ছে প্রথম এক্সপেরিমেন্টটা করছি। আচ্ছা, আমরা এখন কি করব আমি সেটা তোমাদের একটা দেওয়ার চেষ্টা করতেছি। দাঁড়াও, লাম্প সিস্টেম অ্যানালাইসিসের একটা এক্সপেরিমেন্ট আমরা দেখার ট্রাই করি, মানে দিব আর কি। আমাদের আমি যারা দিছি এইটা ভালো করে নাই, আজকে তোমাদের ওইটা পাইছি, কিন্তু ওটাতে দেখলাম যে ঠিক মতন ডাটাগুলো নাই, ঠিক আছে? সমস্যা এখানে। একটু কষ্ট করে বসো, আমি একটু করে দিই। আমাদের যে ইকুয়েশনটা দেখছো এটাই দেখবো, দেখি লেভেল স্টেট। আচ্ছা, ডাটাটা এখানে দেয় নাই, এক্সপেরিমেন্ট ডিভাইস করছে বা ডাটাটা দেয়নি। আচ্ছা, ডাটাটা যদি আমি পাই, দেখি ডাটা পাচ্ছি কিনা। আমি একটু দেখি পাই কিনা। তোমাদের এখানে অনেকগুলো আছে, বাট ডাটা
এক্সপেরিমেন্টাল ডাটা খুঁজে দাও, গ্রাফ তো আছে, ডাটা নাই, দাঁড়াও, এখানে নাই। শিখে যাও তোমরা, ফাঁকিবাজি তো করার অনেক সময় আছে, এখন বয়স আছে, ফাঁকিবাজি করলা, ফাঁকিবাজি আর কি করেই গেলা, এখন জীবনে বয়স আছে ফাঁকিবাজি করার, এখন নাই করলা, একটু শিখেই যাও। তোমাদের একটা ডাটা দেওয়া হচ্ছে আজকে, আমাদের একটা সুন্দর একটা ল্যাব ম্যানুয়াল পাইছি, ইউএস এর একটা ল্যাব ম্যানুয়াল, সো ভালো একটা ল্যাব ম্যানুয়াল, এটা কমন এক্সপেরিমেন্ট সব জায়গায় হয়। তোমার ডাটা যদি তোমরা বুঝতা, আমি তাহলে হয়তো নিজেই ক্রিয়েট করতে পারতা, ডাটা শিট একটা ক্রিয়েট করে একজন শেয়ার করলেও হয়তো, সেটাও রেফারেন্স হিসেবে সবাই ইউজ করে করতে পারতা। আচ্ছা আমি দেখি এক্সপেরিমেন্টাল ডাটা হয় কিনা। এক্সপেরিমেন্টাল ডাটা গুলা মানে ডিরেক্টলি শেয়ার, মানে কেউ ওপেন রাখে না, এরকম আমার কাছে যে কিছু ছবি আছে আমাদের গুলা, এটা দেখে, এটা ধরো আমাদের নিজস্ব ওয়েটের করা এক্সপেরিমেন্ট বলে, এটা আমি ধরো আমার কাছে আছে, এক্সপেরিমেন্টের ডাটা তো পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, যদি না পাই তাহলে হচ্ছে তোমাদের আমি আমি দিব, পাবো তো অবশ্যই, কিন্তু ডাটাটা নেই। আচ্ছা আমাদের এক্সপেরিমেন্ট তো মানে স্টাডি, তাই না, ডাটা লাগবে না, এটা তো মানে স্টাডি। ওয়েট একটু দেখি তো, যদি স্টাডি হয় তাহলে তো বেশি কিছু নাই। ও আচ্ছা আমাদের এটা স্টাডি, আচ্ছা তারপরে তো মেজার করার ব্যাপার আছে। আচ্ছা লাম ক্যাপাসিট্যান্স মেথড, এখানে একটা লাম সিস্টেমের ইয়ে আছে, ডাটা পাচ্ছি না, ডাটা দরকার। ডাটা পাচ্ছি না। আচ্ছা আমি না ডাটা বানাই আমি তোমাদের দিবনি, ঠিক আছে। আর আপাতত হচ্ছে তোমাদের আমি একটা ল্যাব ম্যানুয়াল ইয়া করতেছি, ওইটাই দেখো, ল্যাব ম্যানুয়ালটা খুব সুন্দর করে এখানে একটা এক্সপেরিমেন্ট ধরে দেওয়া আছে, আমি ওই এক্সপেরিমেন্টের আলোকেই একটা হচ্ছে ইয়া দিয়ে দিব। তোমাদের হচ্ছে একটা ডাটা শিট দিয়ে দিব, ফর্মুলা এখানে দেওয়া আছে, তোমরা এই ফর্মুলা দিয়েই করবা। সিস্টেম অ্যানালাইসিস ওদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, গ্রুপ দেখো। গ্রুপে একটা পিডিএফ দিছি, হ্যাঁ চলে গেছে, ঠিক আছে তোমাদের লিভ করতে পারো। ওকে ভালো করে পড়ার লেখা করো যাতে পরীক্ষা ভালো হয়, ঠিক আছে। সাজেশন দিয়ে দিন স্যার, শর্ট সাজেশন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাজেশন সাজেশন আছে, স্যার আমি প্রেজেন্ট কি ইনফরমেশন দেবো স্যার প্রেজেন্ট? হ্যাঁ হ্যাঁ তো অনেক আগে কইছি, এতক্ষণ পরে মাত্র মাত্র জয়েন করছো না, ধরা খাইছো। না আমি স্যার, বলছি আধা ঘন্টা ফার্স্টে আছি স্যার। স্যার, আধা ঘন্টা ধরে আছি। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার ফার্স্টে ঠিকই জয়েন করছি আছে। আমি, মেসেজ দিয়ে দিয়েছি ফার্স্টেই স্যার, এবার আবার বলছি। কারেন্ট ছিল না স্যার মিরপুরে।
ও মিরপুরে কারেন্ট নাই, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, দিয়ে চলে যাও। হ্যাঁ সাজেশন, হ্যাঁ দিয়ে দিব, বিশেষ কিছু